শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড়। বছর ঘুরলেই বিধানসভা ভোট। 2021 সালে নবাগত আইএসএফ বাম কংগ্রেসের সঙ্গে জোট করে সংযুক্ত মোর্চা করেছিল। ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী বলেছেন যে জোটের স্বার্থে আমরা কিছু পুরনো সিট ছেড়ে নতুন সিট নিতে পারি এবং আমরা কিছু সিট, বেশি সিটের দাবি করতে পারি। এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল, তাহলে কি ক্যানিং পূর্ব বিধানসভা আইএসএফ ছেড়ে দিতে পারে বাম এবং কংগ্রেসের জন্য? কিন্তু আইএসএফ এর দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলছেন যে আমরা ক্যানিং এই প্রার্থী দেবো, কেননা ক্যানিং এ 2021 সালে আমাদের প্রার্থী ভালো রেজাল্ট করেছে। আর 2026-এ যদি আমরা সেই জায়গায় প্রার্থী দিয়ে ভালো করে লড়াই করতে পারি, তাহলে আমরা সেই জায়গায় জয়ী হতে পারি। সেই জন্য আমরা সমস্ত সিট অদল বদল করলে ভাঙড় এবং ক্যানিং পূর্ব আইএসএফ প্রার্থী দিচ্ছেন, এটা নিশ্চিত। ভাঙড় থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী। দেখার বিষয় রয়েছে যে ক্যানিং পূর্ব বিধানসভায় কোনো পীরজাদা প্রার্থী হতে পারেন। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা মহাশয়। না না, ক্যানিং পূর্ব বিধানসভা ছাড়ার কোনো প্রশ্ন নেই। কারণ আমরা বলছি ভোট আমরা যেখানে মানুষের সমর্থন আমাদের বেশি আছে সেই জায়গাগুলো দাবি করব। ক্যানিং পূর্ব আমরা তো আগে লড়েছি এবং আমরা সেকেন্ড পজিশনে আছি, তাহলে সেখানে ছাড়ার তো কোনো প্রশ্ন নেই। ক্যানিং পূর্বে আমরা লড়বো, কিন্তু যে জায়গাগুলোতে আমরা দেখা যাচ্ছে ভোট বেশি পেয়েছি, আবার কোথাও কোথাও আমরা ভোট কম পেয়েছি, আমরা কম ভোট পাওয়া জায়গাগুলো ছেড়ে দেবো, বেশি ভোট জায়গাগুলো আমরা দাবি করব। নওশাদ ভাই বলছিল যে আমরা কিছু নতুন দাবি করব এবং পুরনো। আমি ওটাই বলছি, আমরা লোকসভা পঞ্চায়েতের নিরিখে যেখানে রেজাল্ট আমরা ভালো করেছি সেই জায়গাগুলো চাইবো। যেমন রায়দিঘি বিধানসভা আমরা গত নির্বাচনে আমাদের ছিল না, সেটা আমরা চাইবো। যেখানে যেখানে বলছি তো, যেখানে যেখানে আমাদের জনসমর্থন ইতিমধ্যে বেড়েছে, ভোটের নিরিখে বেড়েছে, এমনি প্র্যাকটিক্যালি বেড়েছে, সেই জায়গাগুলো আমরা চাইবো। যেখানে আমাদের জনসমর্থন তুলনামূলক কম আছে সেই জায়গাগুলো আমরা ছেড়ে দেবো। কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভায় আপনাদের চেটা ফেলার জায়গা নেই, একটা ঝান্ডা তো দূরের কথা, একজন মানুষ বলতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি গত নির্বাচনে একটা এজেন্টও দেয়নি, 25,000-এর বেশি ভোট পেয়েছি। সুতরাং ঝান্ডা ব্যানার নির্ধারণ করবে না যে আইএসএফ এর ভোট পাবে কিনা। আমরা যদি এজেন্ট না দিয়ে 25,000 ভোট পাই, তাহলে এজেন্ট দিলে কোন জায়গায় যাবে আর লড়াইয়ের ময়দানে নামলে কোন জায়গায় যাবে, সাধারণ মানুষের ওখানে কান পাতলে বলে দিচ্ছে যে আইএসএফ এর ভোট আছে কিনা। মানুষ ভোট দিয়ে দেবে। শুধু সামনে মুভমেন্টটা আমরা দাঁড় করালে দেখতে পাবেন অনেক ম্যাজিক আছে। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য দেখতে পাবেন ক্যানিং পূর্বের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আগামী 9 তারিখে জনসভা আছে ক্যানিং পূর্বের মানে নারায়ণপুর অঞ্চলে, দেখতে পাবেন যে লোক কি বলছে। আপনারা বলছেন যে লোক আমাদের আছে, কোথা থেকে আছে, কিন্তু আতঙ্ক মানে যে ধরনের 21-এর নির্বাচনের পরে অত্যাচার হয়েছে, লোকসভা পঞ্চায়েতের পরে যে ধরনের অত্যাচার হয়েছে, সাধারণ মানুষ এখনো প্রচুর লোক ঘর বাড়ি ছাড়া, তারা বাড়িতে ঢুকতে পারছে না। বাড়ির উঠোন কেটে পুকুর করা হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্কে আছে। একটু সাহারা পেলে তারা ঠিক জায়গায় চলে আসবে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই শাসক দলের যে আইএসএফ এখানে লড়াই করবে না, এই দুশ্চিন্তার কারণ নেই। শওকত মোল্লার দায়িত্ব খর্ব হচ্ছে কারণ দিদিমণি বিশ্বাসটা রাখতে পারছেন না। আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি। আমরা কর্মসূত্রে দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আধিপত্যের বিস্তার হচ্ছে। সেই জায়গায় সামনে বিধানসভা, বহু আগে থেকে আপনারা জোটের জন্য বার্তা পাঠিয়েছেন জীবন। কি লক্ষ্যমাত্রা রয়েছে আপনার? আমাদের লক্ষ্যমাত্রা যেখানে আমাদের জনসমর্থন বেশি, আমরা 3টে ভোট এই মুহূর্তে লড়েছি। একটা হচ্ছে বিধানসভা, একটা লোকসভা, একটা পঞ্চায়েত। আমরা প্রথমে যখন জোট করেছিলাম বামপন্থীদের সঙ্গে, তখন আমাদের হাতে ভোটের অঙ্কটা আমাদের হাতে ছিল না, কারণ আমরা নতুন দল, আমরা কোথায় কিরকম মানুষের সমর্থন পাবো সেটা আমাদের কাছে খাতা কলমে ছিল না। এখন আমাদের কাছে খাতা কলমে অঙ্ক আছে, মানুষের সমর্থন আমরা কোথায় কিভাবে পেয়েছি, সেখানে আমাদের সমর্থন যেখানে বেশি আছে আমরা এই জোটের মধ্যে দাবি করব সেই জায়গাগুলো আমাদের কাছে দেওয়ার জন্য। তৃণমূলের নেতা জাহাঙ্গীর খান একেবারে দক্ষিণ 24 পরগনার দায়িত্ব পাওয়ার পরে তৃণমূলের কিছু নেতা কর্মীরা, সমর্থকরা কাইজারের অফিস ভাঙচুর করলো, মূলত কেন? আমি যেটা বিশেষ সূত্রে জানতে পারছি যে কাইজার সাহেব নাকি জাহাঙ্গীর খানের মানে কাছের লোক বা তার সঙ্গে সখ্যতা আছে। সে এখন দক্ষিণ 24 পরগনার দায়িত্ব পেয়েছে, যার কারণে কিছু লোক উচ্ছ্বাসিত হয়ে কাইজারের যারা
ভালোবাসে বা জাহাঙ্গীরকে যারা ভালোবাসে উচ্ছ্বাসিত হয়ে বোমটোম ফাটিয়েছে, আনন্দ করেছে, সেটা শওকত সাহেব বা শওকত সাহেবের লোকজন সহ্য করতে পারেনি, এসে কাইজারের অফিসটা ভাঙচুর করে লুটপাট করে নিয়েছে। দেখেন, রাজনীতিতে যখন স্বার্থ জড়িত হয়ে যায়, রাজনীতিকে ব্যবহার করে ইনকামের প্রশ্ন জড়িয়ে যায়, তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট, ভাঙচুর, লুটপাট, কার প্রভাব থাকবে, কার প্রতিপত্তি থাকবে, কার প্রভাবে ইনকাম বেশি হবে আর ইনকামের সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করবে, এরকম প্রশ্ন যখন এসে যায়, জনগণ বা জনগণের স্বার্থটা যখন উজ্জ্বল হয়ে যায়, জনগণের স্বার্থের বাইরে গিয়ে যখন ব্যক্তিগত স্বার্থে কাজ করে, তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট, দাঙ্গা, খুনোখুনি আর ভাঙচুর হয়। এটা তার বহিঃপ্রকাশ, এটা অন্য কিছু না। কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া নেতা রফিকুল ইসলাম তিনি বলেছিলেন যে ভাঙড় পরিচালনা করবে ভাঙড়ের ভূমিপুত্ররা, শওকত মোল্লা ভাঙড়ে রাজ করতে দেব না। এটা কিন্তু মানে একটা কোইন্সিডেন্ট বলা যায়। বলে সেই ঝড়ে কাক পড়ে আর মানে ফকিরের কেরামতি বাড়ে, এরকম একটা ব্যাপার। মানে রফিকুল বলেছে বলে যে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে জেলার দায়িত্ব পেয়ে গেছে, এরকম ব্যাপার নয়। ওরা চিন্তা ভাবনা করছে যে এখানে কাকে দিলে ভাঙড়টাকে কন্ট্রোল করা যায়। মুখ্যমন্ত্রীর নিজের মাথার যন্ত্রণা হচ্ছে গিয়ে একমাত্র ভাঙড় আর নওশাদ সিদ্দিকী। তিনি বিরোধী, বিজেপির ৭৭টা এমএলএ আছে, তিনি সেটা নিয়ে চিন্তিত নয়। তিনি একমাত্র ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি কিনা গরিব মানুষের স্বার্থে, গরিব মানুষের হকের, গরিব মানুষের পাওনা আদায়ের জন্য, গরিব মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য লড়াই করছেন। সেটা ওনার কাছে মাথার যন্ত্রণার কারণ, যার কারণে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ওনার যত সৈনিক আছে, যত নেতা আছে, সবাইকে দিয়ে টেস্ট করছেন কিভাবে ভাঙড়কে পুনরায় উদ্ধার করা যায় আর নওশাদকে কিভাবে পর্যুদস্ত করা যায়। এইটা হচ্ছে ওনার প্ল্যান। জাহাঙ্গীরকে দিয়েছে, জানে জাহাঙ্গীর ওখানে ফলতা, ডায়মন্ড 100% রিগিং করে, ছাপ্পা করে, তারা সেই সুখ্যাতি আছে। এখন শওকত সাহেবের উপরে হয়তো ভরসা কমে যাচ্ছে, যার কারণে তাকে দায়িত্ব দিয়েছে। এটা ওদের রুটিন ব্যাপার, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা জনগণের সঙ্গে যেভাবে আছি, সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আছি, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। এখানে তৃণমূল থেকে কে কাকে দিল না দিল ওইসব দেখে আমাদের লাভ নেই। সেখানে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পর তাহলে কি কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম তারা কি ওনাদের হাত ধরে কি ভাঙড়ে আবার কি রাজনীতিতে আসবে? না, এরা সেইটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এরা যেহেতু এদের সক্ষতা বেশি, এরা এখানে মানে এই যে নেতা জাহাঙ্গীর খান, তার সঙ্গে এদের একটা সম্পর্ক, মানে গাঢ় গাঢ় সম্পর্ক বলি আর যাই বলি, আন্তরিক সম্পর্ক বলি, গাঢ় সম্পর্ক বলি, বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেশি। সেই কারণে এরা ভাবছে যে জাহাঙ্গীর খান দায়িত্ব পেয়েছে, আমরা এবারে পুরো মানে সামনের সারিতে নেতৃত্ব পাবো, বা আমরা ভাঙড়ে আগামী দিনে রাজ করার ক্ষমতা পাবো, সেই হিসেবে ক্ষমতার লোভে এসব করছে। যারা কাইজারের অফিস ভাঙচুর করছে তারাও তৃণমূল কংগ্রেস। আমি কি বললাম, স্বার্থের যখন ব্যাপার এসে যাবে, অর্থের যখন ব্যাপার এসে যাবে, সাধারণ মানুষ উজ্জ্ব থেকে যাবে, পার্টির আদর্শ উজ্জ্ব থেকে যাবে। কারণ তখন ওইগুলার মেন ফ্যাক্টর না, তখন আমার ইনকামটা কিভাবে আমি করব, আমার স্বার্থটা কিভাবে চরিত্রার্থ করব, তার জন্য সঙ্গে যে আছে সে যদি বিরোধী তাকে মেরে দিতেও পারে। তার ঘটনা ইতিপূর্বে ঘটেছে ভাঙড়ে রাজ্জাক মার্ডার, বুঝতেই পারছো। সুতরাং আমি তো বারে বারে বলছি যে রাজনীতির কে পাশে রেখে, রাজনীতিকে উজ্জ্বল রেখে, রাজনীতিকে ব্রাত্য করে দিয়ে সাধারণ মানুষের হকের জন্য যে রাজনীতি, সেটাকে স্বার্থ চরিত্রার্থ যখন এসে যাবে, তখন কিন্তু এই লড়াই সংগ্রাম, মারপিট, নিজেদের মধ্যে খেয়েও খেয়ে কাটাকাটি মারামারি হবে। তার এটা ঘটছে ভাঙড়ের ক্ষেত্রে। ভাঙড়ে একটা লুটের সাম্রাজ্য তৃণমূল এর নেতারা বানাতে চাইছে বা বানিয়েছে এতদিন ধরে, সেটা কে এখন ভোগ করবে? এখানে নিউ টাউন, ইউপ্রো, ইনফোসিস, বিচার, কোটি কোটি টাকার ইনকাম, জমি দালালি, তোলাবাজি, এইসব নিয়ে ওদের মারপিট। এ নিয়ে আমি আর কি বলবো, রাজনীতি তার মধ্যে কিছু আমি দেখতে পাচ্ছি না। জাহাঙ্গীর খানকে দায়িত্ব দেওয়ার পরে কিছু মানুষ বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটি কার্যত দুষ্কৃতীদের হাতে রূপান্তর করে দিচ্ছেন মাননীয়া এবং মাননীয়া নিজে বলেছিলেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি, গুন্ডা দমন করে। এই ভাষাটা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে আছে, খুঁজে দেখবেন। তাহলে মুখ্যমন্ত্রী জানে না যে কারা কি করছে, কারা কি করছে? নিজে বলছেন যে তুই বোম বাঁধিস, তার হাতে আবার দায়িত্ব বাড়িয়ে বড় করে দিয়ে দিচ্ছে। তাহলে উনি সবকিছু জেনে শুনেই তো করছেন, কারা গুন্ডামি করে, কারা লুট করে, কারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে। টোটাল রিপোর্টটা তো ওনার হাতে আছে। এবং
আমাদের গত 21-এর নির্বাচনের পর হাইকোর্টের তত্ত্বাবধানে হিউম্যান রাইটস এর যে রিপোর্ট, সেই রিপোর্ট ওনার কাছে আছে, তারপরেও তাদেরকে বড় বড় দায়িত্ব দিয়ে দিচ্ছে। তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী জানে না এরকম ঘটনা তো নেই। সুতরাং উনি চাইছেন এইভাবে লুটের সাম্রাজ্য তৈরি করে দীর্ঘদিন টিকে থাকতে। সুতরাং ওনার আর কি বলবো, এতে কি আছে।